তুমি কিছু বলবে না ভাইয়াকে? ভাইয়ার সব কথায় সায় দিয়ে যাচ্ছ দেখলাম। তোমাকেও কবজা করে নিয়েছে নিজের দলে। অনেক চেষ্টা করেছি কাল, ও অনেক খুশি তোমার বিয়ে নিয়ে। আমি অশান্তি চাই না, তাই কিছু বলিনি। বিয়েটা করে ফেলো প্লিজ। পরে যখন তুমি সুখী হবে না, তখন তোমার পরিবারের সবাই অশান্তিতে ভুগবে। জারিফ ভাইয়ার কোনো চাকরি নেই এখন। তোমার ভাই ওর হাতে তোমাকে তুলে দেবে কেন? তুমি চেষ্টা করেছো আদৌ? বিশ্বাস না হলে তুমি গিয়ে বলো আমাকে কেন ঝুঁকিতে ফেলছো। আমি ভাইয়াকে এসব কথা কি করে বলবো? নিজের ভাইকে জমের মতো ভয় পাও, আবার আমাকে ঠেলে দিচ্ছ সেই জমের কাছে। এমনিতে দিন রাত আমার ভুল ধরতে ধরতে কাহিল, সেখানে এসবে জড়ালে আমাকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে। আমি বললে আমাকেও বাড়ি থেকে বের করে দেবে, নয়তো ওনাকে ডেকে এনে অপমান করবে। তুমি তো ভাইয়াকে চেনো, সে মধ্যবিত্ত হতে পারে, কিন্তু আত্মসম্মান আছে। আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না ননদিনী, তাই আমার আশা ছাড়ো। আয়জা দুহাতে মুখ ঢেকে বসে পড়ল। ডোডো হামাগুড়ি দিয়ে তার পেটের উপরে উঠে মাথা ফেলে ডাকল। পিপি। তিথি তাকে টেনে কোলে তুলে নিয়ে বলল, ফুপির মাথা খারাপ, এখন কথা বলবে না। নে খাওয়া শেষ কর ডোডো, অনেক কাজ পড়ে আছে। আয়জা বেরিয়ে গেল রাগ করে। ডোডো আর খেতে চাইল না। তিথি পানি খেয়ে দিয়ে গাল মুছে দিল, দোল দিয়ে বলল, এবার চুপচাপ ঘুমিয়ে পড় সোনা, মায়ের অনেক কাজ। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, ঘুমাবি না? ডোডো তার দিকে চেয়ে রইল। তিথি টপুস টপুস আদর করে বলল, তাহলে চল, বাসন কোসন ধুয়ে দিবি মাকে। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, তাও করবি না? তাহলে বসে বসে পড়াশোনা কর। বলে ড্রয়ার থেকে তার জন্য আনা বইটা বের করে দিল তিথি। বইটা আজলান এনেছে ডোডোর জন্য। তিথি ডোডোকে বিছানায় বসিয়ে বইয়ের পাতা উল্টে দিয়ে ডোডোর আঙুল টেনে নিয়ে ছবিতে আঙুল টিপে টিপে বলল, এই দেখ গরু, এটা ছাগল, এটা বানর, এটা সাপ। মাকে যদি জ্বালাস তাহলে এরা এসে গপ করে তোকে খেয়ে ফেলবে। ডোডো ছবির সাথে নাক লাগিয়ে ছবিগুলো দেখছে। তিথি হেসে বলল, ওরে আমার পকারু ছেলে, হ্যাঁ কি মনোযোগ দিয়ে দেখছে। ডোডো মাথা তুলে মায়ের সাথে হাসলো। তিথি তার গালে শক্ত চুমু বসিয়ে বলল, পর পর, আমি কাজ ছেড়ে আসছি, বেশি করে পড়। তোর স্কুলে পড়া লাগবে না, সোজা ভার্সিটিতে যাবি ঠ্যাঙ্গু ঠ্যাঙ্গু করে। হ্যাঁ। ছেলেকে জ্ঞান দিয়ে তিথি বেরিয়ে গেল। সে যাওয়ার পর ডোডো বইটা ছিঁড়ে কুটি কুটি করলো। তিথি কাজ ছেড়ে এসে দেখলো ডোডো বইটা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে কাগজগুলি খাচ্ছে। তিথি কপাল চাপড়ে বলল, তোর বাপ তো আমাকে আজ আস্ত রাখবে না ডোডো। এটা কি করলি? পড়তে বলেছি আর তুই চিবিয়ে খেয়ে ফেলেছিস। ডোডো কিছুক্ষণ গালে আঙুল রেখে মায়ের দিকে ভীত চোখে চেয়ে রইল। ক্ষণকাল পর লাফিয়ে উঠে বলল, বাবা হো। তিথি চমকে উঠে পেছন ফিরতে আজলানকে দেখে জমে গেল। তারপর দৌড়ে গিয়ে ডোডোর গাল থেকে কাগজগুলি বের করলো। ডোডো তার আঙুল কামড়ে ধরতে তিথি ঠাস করে চড় দিল। ডোডো হাউমাউ করে কেঁদে উঠল। সেই ফাঁকে তিথি সব কাগজ বের করে মেঝেতে ফেলে দিয়ে বলল, তোকে পড়তে দিয়েছি আর তুই এসব করছিস, পচা ছেলে। ডোডো কাঁদতে লাগলো। আজলান হাতের ঘড়ি খুলতে খুলতে মা ছেলেকে দেখতে লাগলো চুপচাপ, তার চোখ ডোডোর দিকে আর মেঝের দিকে। তিথি ডোডোকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে বেরিয়ে গেল। আজলান হেঁটে গিয়ে বইটা হাতে নিতেই দেখলো দুটো পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে ডোডো। বইয়ের গায়ে এখনো ডোডোর লালা লেগে আছে। বইটা রেখে কোমরে হাত দিয়ে মেঝের দিকে তাকালো সে। মেঝেতে ভাত আর কাগজের ছেঁড়া ভেজা টুকরা পড়ে আছে। তিথি ডোডোকে আফতাব সাহেবের কাছে রেখে এলো। তারপর মেঝেটা পরিষ্কার করে আজলানের দিকে 16-17 দিনের মতো বাকি আছে বিয়ের। এখন থেকে বিয়ের যাবতীয় কেনাকাটার লিস্ট তৈরি হয়ে গিয়েছে। নিজ হাতে লিস্টটা লিখতে গিয়ে তিথির হাত কাঁপছিল। যার জন্য এত আয়োজন সেসব ফিরেও দেখছে না। আম্বিয়া বেগম আর আতিফাকে খুশি দেখালো। আতিফার স্বামীর সাথে বহুদিনের দ্বন্দ্ব চলছে আজলানের সাথে। এ প্রথম জামাইকে বাড়ি আনবেন আম্বিয়া বেগম, তা অনেক কষ্টে। আতিফা একবার বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি চলে এসেছিল একা একা, তাও ঝড়ের রাতে। শাশুড়ির সাথে তার কিছুতেই বনিবনা হয় না। সেই থেকে আজলান খেপেছিল বোনের জামাইয়ের উপর। কত বড় সাহস, মা বাবা বউ বাচ্চাকে বের করে দিয়েছে, অথচ তার হুঁশ নেই। দুজনের মধ্যে বহুদিন রেষারেষি চলল। আতিফার বর জামিলের আর শেখ বাড়িতে আসা হয়নি, সেজন্য আতিফা এবার অনেক জোর করল। আম্বিয়া বেগমও অনুরোধ করলো, তাই আসার জন্য মত দিয়েছে সে। আজলান যাদের যাদের দাওয়াত করবে তাদের একটা লিস্ট করেছে। তিথি দেখলো বেশিরভাগই আইনের লোক, র্যাবের সদস্য, পুলিশ সদস্য, গোয়েন্দা অধিদপ্তরের লোকজন। বিশাল পরিসরের লোকজনের খাওয়ার দাওয়ার আয়োজন করা হবে। আজলান জানালো 2500 মানুষের দাওয়াত থাকবে সেদিন। গরু দুটো জবাই করা হবে। সে বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে, কারণ তার বিয়ের সময় তেমন কোনো আয়োজন হয়নি। তিথি তা শুনে আয়জার ঘরে এলো বলার জন্য।
ঘরে আলো নিভানো ছিল। আইজা উপর হয়ে শুয়ে আছে। সে তিথির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে 4 দিন হলো। তিথির ঘরে যায় না, তিথিকেও ডাকে না, ডোডোকেও কোলে নেয়নি, এমনকি ঘর থেকে পর্যন্ত বের হয়নি। সে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, এমনকি চুল পর্যন্ত ভালো করে আশ্রয় নিয়ে কদিন। আম্বিয়া বেগম সারাক্ষণ বকে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তিথি বলল, এই ননদিনী শোনো, তোমার বিয়ে হবে এই এলাকার গ্র্যান্ড ওয়েডিং। খবরদার উল্টাপাল্টা কোনো কাজ করার পরিকল্পনা করো না। তোমার ভাইয়ের নাক কাটা গেলে আর আস্ত রাখবে না। আচ্ছা, সারাক্ষণ শুয়ে থাকো, বোর লাগে না? তাকাও আমার দিকে। তিথি পিঠে হাত রাখতে আইজা মুখ তুলে তাকালো। চোখ দুটো ফোলা, মুখটা শুকিয়ে সরু হয়ে গিয়েছে। তিথির মায়া হলো, বলল, নিজেকে আয়নায় দেখেছো তুমি? দেখতে চাই না। কি বলতে এসেছো বলে চলে যাও। তুমি আমার উপর রাগ দেখিয়ে যাচ্ছ এখনো। তোমার কি মনে হয় আমি বললে তোমার ভাইয়া মেনে নেবে? জারিফ ভাইয়াকে তখনই ডেকে আনবে না? অপমান তখন করবে না? আমি কিচ্ছু চাই না। আমি তাকে দেয়া কথা রাখতে পারিনি, তাই তাকে ডেকে অপমানও করতে চাই না। কি বলতে এসেছো বলো। তিথি তাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, নিজেকে সামলাও তুমি। সবার আগে নিজের কথা ভাবা জরুরি। আমি তোমার ভাইয়াকে বলবো। আইজা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, না, বলতে হবে না। আমার কারো সাহায্য চাই না। আমি ভাইয়ার পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমাকে দয়া দেখিও না প্লিজ। কেঁদে উঠল সে। তিথি বলল, পিরিতির বড় জ্বালা। আইজার গাল মুছে দিল সে, বলল, জারিফ ভাইয়ার সাথে কথা হয়েছে? আইজা দুপাশে মাথা নেড়ে বলল, ব্লক। তিথি অবাক হয়ে বলল, সোজা ব্লক? তুমি কি কথা দিয়েছো ওকে? চাকরি পাওয়া অব্দি অপেক্ষা করব। তিথি কপালে হাত দিয়ে বলল, বাড়িতে এমন ভাই আছে তোমার, তা জেনেও কাউকে কথা দেওয়ার আগে তুমি দুবার ভাবলে না? আইজা কাঁদতে লাগলো, হাঁটুতে কপাল ঠেকিয়ে। তিথি বলল, তুমি এমন করলে আমি তোমাকে কোনো সাহায্য করব না ননদিনী। তুমি স্বাভাবিক হও, আমি দেখছি কি করা যায়। আফতাব শেখ এতদিন চুপ ছিল দেখে আজলান ভেবেছে উনি হয়তো বিয়েতে মত দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তিনি চালানেন। আমার এই বিয়েতে মত নেই। আজলান শুনেও না শোনার মতো চুপচাপ খেয়ে যাচ্ছিল। আম্বিয়া বেগম বললেন, কি বলছো গো? মাথা খারাপ হয়ে গেছে? এমন ভালো ছেলে আর পাবো আমরা? কেন বলছো এসব? বলছি তার যথেষ্ট কারণ আছে। আমি এমনি এমনি কোনো কথা বলি না। আজলান খাওয়া থামিয়ে বাবার দিকে চোখ তুলে সোজা সাপটা প্রশ্ন করলো, মত কেন নেই তার দুটো কারণ দেখান। প্রথম কারণ, আয়েশা এই বিয়েতে রাজি নয়। দ্বিতীয় কারণ, আমি ওকে ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার কাছে আমার মেয়ে সুখ আগে। ও আমার ছোট মেয়ে, অনেক আদরের। তুমি বাবা মেয়ের মমতাময় সম্পর্কের মানে বুঝবে না আজলান শেখ। এসব আপনার চালাকি, আমাকে ঘোল খাওয়ানোর জন্য। আপনি হয় গল্প বানাচ্ছেন, নয়তো আপনার মেয়ের সমস্ত ছেলে মানুষই মেনে নিচ্ছেন। কারণ যে করেই হোক আমাকে হারাতেই হবে, আর তাতে আপনি আপনার মেয়েকে ব্যবহার করতেও পিছপা হবেন না। আফতাব সাহেব খেতে খেতে বললেন, আমি আমার সিদ্ধান্তে অটল আছি, থাকবো। আজলান খাওয়ার পাত ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আমিও আমার সিদ্ধান্তে অটল আছি, থাকবো। বলে সে গটগট পায়ে হেঁটে চলে গেল। তিথিকে কয়েকবার ডেকেছে, ভয়ে সে যাচ্ছে না। শেষমেশ যখন গেল তখন সে আজলানকে ফোন করে কারোর সাথে কথা বলতে শুনল। শোনো জারিফ, তুমি যেহেতু কোচিংয়ে অনেক ছেলে পেলেকে পড়াও, তাদের মাধ্যমে হলেও খোঁজ নাও আইজার সাথে কোন ছেলের ওঠা বসা বেশি। তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে। ঘাড় ধরে নিয়ে এসো আমার সামনে। বুঝেছো কি বলতে চাইছি? তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি পারবে। ইউ আর দ্য গ্রেট। তোমার অবজারভেশন পাওয়ারের কথা আমি জানি। তদন্ত বিভাগে তোমার জায়গা আমি নিজেই করে দেব। তুমি আমাকে এটুকু হেল্প করো। তিথি কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ। আজলান কথা বলা শেষ করে তার উপস্থিতি টের পেয়ে দরজা খুলে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। ডোডো ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে। বাবার গায়ের উপর উঠে অনেকক্ষণ বক্সিং খেলার চেষ্টা করেছে, তারপর ক্লান্ত হয়ে এখন ঘুম। তিথিকে ঘরে ঢুকিয়ে এনে আজলান তার হাত ছেড়ে দিল, বলল, কাল থেকে আফতাব শেখকে নজরে নজরে রাখবে। কখন কি করছে সব জারিফকে বলেছি খোঁজ নিতে। এমন কেউ থাকলেও খুঁজে বের করবে। তুমি চেষ্টা করো আইজার কাছ থেকে কিছু জানতে। আচ্ছা, যদি ওরকম কেউ থেকে থাকে যাকে আয়েজা পছন্দ করে, তখন তুমি কি করবে? আজলান ঘরময় পায়চারি করতে করতে বলল, গারদের পেছনে ঘুমানোর ব্যবস্থা করবো, শুয়ে পড়ো। ছেলেটা যদি তিথিকে ভালোবাসে? পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে ভালোবাসা বেরিয়ে যাবে। শ্বশুর মশাই তোমার সাথে পারবে না, চিন্তা করো না। আজলান তার হাত দুটো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্দিগ্ধ কণ্ঠে বলল, আজ তোমার ঘৃণা কোথায় গেল? সব সময় ঘৃণা করি না। ঘৃণাটাকে বাঁচিয়ে রাখো। তোমার মতো মেয়েরা এটাকেই সম্বল করে বাঁচে। যাও ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কাল ডোডোর
গায়ের উপর পা দুলে দিয়েছ ননসেন্স, বি কেয়ারফুল। আরেকবার যদি দেখি সোজা মেঝেতে নামিয়ে দিব। রাতে ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজলান তাকে পাটি বিছিয়ে মেঝেতে নামিয়ে দিল, বলল, তোমার জায়গা এখানে। তিথি তাকে চাপটে জড়িয়ে ধরে তার উপর শুয়ে থেকে বলল, বউ যেখানে তোমার জায়গাও সেখানে। ডোডো ওখানে একা। ও বড় হোক, ওর জন্য একটা বউ নিয়ে আসবো, শিক্ষিত, পরিষ্কার, ফর্সা, লম্বা। বকবক করতে তিথি ঘুমিয়ে গেল ওর বুকের ওপর। বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে তিথির। হাতের কোনোতে আঘাত লেগেছে, পায়ের বুড়ো আঙুলটা মুচড়ে গেছে। হাসপাতালে 17 ঘন্টা কাটিয়ে এসে বাড়িতে রেস্ট নিচ্ছিল সে। আজলান সদর দপ্তরে গিয়েছে 4 দিন হলো। এরই মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। তিথি সেদিন শ্বশুরমশাইকে জারিফের কথা বলেছিল। শোনার পর উনি কোনো মন্তব্য করেননি। তিনি ভয় পেয়ে গিয়েছিল ওনার নিরাপত্তা দেখে, কিন্তু খাওয়ার টেবিলে ছেলেকে হঠাৎ চ্যালেঞ্জ করে বসবেন এটা তিনি কল্পনাও করেননি। বাপ ছেলে দুজনেই ঠান্ডা মাথার খেলোয়াড়। আজলান যাওয়ার পর দিনই জারিফের বাড়িতে গিয়েছেন আফতাব শেখ। কথাবার্তা সেরে এসেছেন। সিদ্ধান্ত নিয়েছেন দুজনে রাত পরিয়ে রাখবেন। জারিফের চাকরি হলে তখন তারা বউ তুলে নিয়ে যাবে। একথা আইজা, তিথি আর উনি ছাড়া কেউ জানেন না। আম্বিয়া বেগম সন্দেহের চোখে দেখছিলেন সবাইকে। কিছু একটা হচ্ছে যেটা উনি বুঝতে পারছেন না। আজলান আজ ফিরবে। উনি ঠিক করলেন সবটা আজলানকে খুলে বলবেন। আফতাব শেখ সন্তুষ্ট জারিফের বাবা মায়ের সাথে কথা বলে। জারিফ এমনিতেও শিক্ষিত ছেলে, তার একটা নাম আছে। পাশাপাশি ড্রাইভিং শিখেছিল শখ করে, কিন্তু সেটাও আয়ের পথ বের করবে তাও সে ভাবেনি। আজলান শেখের ড্রাইভার হিসেবে তিনি বছর ধরে কাজ করে আসছে সে। এর আগে অনেকগুলো ড্রাইভার বদল হয়েছে আজলান শেখের। বেশি দিন টিকতো না কেউ। জারিফ কিভাবে স্থায়ী হয়ে গিয়েছে তা জারিফ নিজেও জানে না। তাই হয়তো সে স্যারের বিশ্বাসে আঘাত দিতে চায়নি। চেয়েছিল নিজেকে যোগ্য করে তবেই সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গেল। আফতাব শেখের সিদ্ধান্তেও সে খুশি হয়েছিল এমন না। স্যারের কথা ভাবতেই তার খারাপ লাগছিল। সে এমনটা চায়নি। একটু একটু করে অর্জন করা স্যারের সব বিশ্বাস ভরসা এক লহমায় ধূলিসাৎ হয়ে যাবে যখন তিনি জানতে পারবেন ওনার পিতার সমস্ত ষড়যন্ত্রের পেছনের শক্তপোক্ত হাতিয়ারটা সে নিজেই। আফতাব শেখ সন্ধ্যা থেকে হৈ হৈ করছিলেন আনন্দে। পাট্টপক্ষের মামাকে যা বলার উনি বলে দিয়েছেন। আম্বিয়া বেগম স্তব্ধ হয়ে গেছেন সবটা শুনে। শুধুমাত্র ছেলেকে হারানোর জন্য উনি মেয়ের এত ভালো সম্বন্ধটা ভেঙে দিলেন। জারিফের কথা উনি তখনও জানতে পারেননি। সমস্ত রাগ ক্ষোভ সব গিয়ে পড়ল আইজার ওপর। আফতাব শেখ কড়া হুঁশিয়ারি দিলেন, আমার বাড়ি এটা, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাববে। আম্বিয়া বেগমের পায়ের তলার মাটির যেন নড়ে উঠলেন। তিনি বিশ্বাস করতে পারছেন একজন বাবাও এমন করতে পারে। শ্বশুর মশাইয়ের হইল্লা আর গাড়ির হর্নের শব্দ কানে আসার পর তিথি নিজেকে ঘরে আর আটকে রাখতে পারেনি। বাবা ছেলের মধ্যে এখন শুরু হবে তুমুল যুদ্ধ। না আজলান শেখ দমবে, না আফতাব শেখ। দরজার নিকটে এসে দাঁড়িয়ে এক নজরে বাবার দিকে চেয়ে রইল আজলান। উনি আম্বিয়া বেগমকে বলে যাচ্ছেন, আমি এই বাড়ির মালিক, একমাত্র কর্তা। আমার সিদ্ধান্তই হবে শেষ কথা। আমার সিদ্ধান্তে আতিফার বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে ওর বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে আমার ছোট মেয়েরও বিয়ে হবে। আজলান শেখ সে এখনো চিনেননি তার জন্মদাদাকে। সে চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আম্বিয়া বেগম শাড়ির আঁচল মুখ গুজে গুমড়ে কেঁদে উঠে বললেন, তুমি বাবা নাও, তুমি একটা পিশাচ। তিথির চোখ দুটো তখনও আজলানের দিকে নিবদ্ধ। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে চেয়ে আছে আফতাব শেখের দিকে। আফতাব শেখের দৃষ্টি তার উপরই পড়া মাত্রই তিনি হৈ হৈ করে উঠে বললেন, আসুন আসুন ডেপুটি কমান্ডার সাহেব, আপনার জন্য সুখবর। আজলান আর চোখে তিথি আর আইজাকে দেখে নিল। তারপর বলল, আপনি যা করেছেন তা ভালো করেননি, এর জন্য আপনাকে ভুগতে হবে। আইজা কাঁদছে। আজলান তার সামনে গিয়ে দাঁড়ালো। আইজা মাথা নামিয়ে কেঁদে যাচ্ছে এক নাগাড়ে। আফতাব শেখ বললেন, কাঁদছিস কেন? তোর কোনো ভাইয়ের দরকার নেই, আমি আছি তোর জন্য, আমি একাই যথেষ্ট। আম্বিয়া বেগম এসে বললেন, আব্বা, তোকে কি ওরা ফোন দিছে? কিছু বলছে? আজলান রেকর্ড ছেড়ে দিয়ে উপরে চলে গেল চুপচাপ। তার অতি শান্ত কণ্ঠস্বর চলন বলন তিথিকে শেষ করে দিচ্ছে। রেকর্ডের প্রতিটা কথা আইজার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা। আজলান শেখের মতো একজন ডেপুটি কমান্ডারের পেশাদারিত্ব আর সততার দিকে আঙুল তোলা। আফতাব শেখের মতো মানুষের দীর্ঘদিনের অর্জিত সুনামের উপর প্রশ্ন তোলা। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। এত অপমান কার গায়ে সইবে? তিথি শরবতের গ্লাস নিয়ে ঘরে এসে আজলানকে খুঁজল। ঘরে আলো নিভানো, কোচের উপর চোখ বুজে শুয়ে আছে সে। তিথি আলো জ্বালিয়ে দিয়ে বলল, তুমি ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। উনি ওনার মেয়ের বিয়ে যেখানে ইচ্ছে সেখানে দিক, আইজাও সেটাই চায়। আজলান চোখ খুলল চট করে। তারপর দাঁড়িয়ে পড়ে বলল, তুমি জানো ছেলেটাকে? ও নাম বলেছে? তিথি তার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, এটা খাও আগে। আজলান শরবতের গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল। বলল, এবার বলো।
তিথি গ্লাসটা নিতে চাইলে আজলান বলল, নাম বলতে বলছি। এমন করো না প্লিজ। তুমি এত টাকা পয়সা খরচা করে বিয়ে দেবে, কিন্তু আইজা সুখী না হলে তখন কি করবে? উনি ওনার মেয়ের বিয়ে যার সাথে ইচ্ছে দিক, তুমি ওসব নিয়ে আর মাথা ঘামিও না। তোমাকে জাস্ট সত্যিটা বলতে বলছি ড্যাম। তিথি কেঁদে উঠল। আজলান কপাল চেপে ধরে বলল, তোমার মাথায় কি হয়েছে? বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। আজলান তার ব্যান্ডেজ ছুঁয়ে বলল, ভালো কাজ করেছো। তোমার কাজ আমাকে জ্বালানো, তুমি এটা ছাড়া কিছু পারো না। ভবিষ্যতেও এই কাজটা করবে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আজলান খেকিয়ে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি, তোমাকে সেটা কে বলল? আমি কষ্ট পাইনি, কষ্ট আমাকে ছুঁতে পারে না। আমি অবাক হচ্ছি এটা ভেবে, তারা বাপ মেয়ে মিলে আমার সাথে এমনটা কি করে করলো? তুমি প্লিজ শান্ত হও। না, পারবো না। আমি এর শেষ দেখে ছাড়বো। ও ছেলেটার নাম জানো না তুমি? কি নাম ওর? কোথায় থাকে জানো না? এটা বলো না। আকদের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। তিথি বিনা সংকোচে বলল। জারিফ। আজলান পায়চারি করতে করতে বিড়বিড় করল। জারিফ, জারিফ, জারিফ। তারপর চমকে গিয়ে ফিরে তাকালো তিথির চোখ বরাবর, চোখে অপার বিস্ময়। আজলান কপালের উপর হাত রেখে লম্বা হয়ে চুপ করে শুয়েছিল। আয়জা দরজা মেলে পা টিপে টিপে ঘরে ঢুকে ভাইয়ের পায়ের কাছে গিয়ে বসে থাকলো অনেকক্ষণ। আজলান ফোফনির শব্দে চোখের উপর হতে হাত সরিয়ে নিয়েছে। মেঝেতে হাঁটু রেখে পায়ের কাছে আয়জাকে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করলো, কি চাই এখানে? আয়জা কান্নার শব্দ একটু বাড়ালো, বলল, আমাকে মাফ করে দাও ভাইয়া, তুমি মত না দিলে এসব বিয়ে টিয়ে কিচ্ছু হবে না। আজলান পা সরিয়ে নিয়ে বলল, আমি ঘুমাচ্ছি, বিরক্ত করিস না। আয়জা কাঁদতে লাগলো। আজলান চুপ করে রইল। আয়জা বলল, তুমি অপমানিত হও এটা আমি চাই না ভাইয়া। আমি কৈফিয়ত চাইনি, তুই যা এখান থেকে। আয়জা তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলো। আজলান অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে গেল, বলল, জারিফ ভালো ছেলে, ও তোকে ভালো রাখবে। তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আসল কথা হচ্ছে তোর বিয়েতে আমি থাকতে পারবো না, সম্ভব না। তুই যা এখন। এমন করো না ভাইয়া, আব্বা করেছে যা করার। আমি এমন কিছু করতে বলিনি যাতে তোমার অপমান হয়। আমি আব্বাকে কিচ্ছু বলিনি, আমি শুধু ভাবিকে বলেছি। আজলান ঘাড় ফিরিয়ে ভুরুকুটি করে বলল, ভাবি মেহবুব সব জানতো। আয়জা আমতা আমতা করে বলল। না মানে। তিথি তখনই কফির মগ নিয়ে এলো। আজলান বলল, তুই যা এখন। না ভাবি এমন কিছু বলিনি, তুমি ভাবিকে ভুল বুঝো না। আজলান তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তিথি কফির মগটা নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আজলান তার পেছনে হেঁটে এসে জিজ্ঞেস করলো, তুমিও সুযোগটা লুফে নিলে। আসল ষড়যন্ত্রকারী দেখছে আমার বউ। আম্বিয়া বেগম বিলাপ করছেন। আফতাব সাহেব গম্ভীর মুখে বসে রয়েছেন। আম্বিয়া বেগম কপালে দুহাত চেপে রেখে বলে যাচ্ছেন, তোমার জন্য ওদের সংসারটা ভাঙলে আমি তোমাকে মাফ করব না বলে দিলাম। তোমার হঠকারিতার জন্য ওদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। তোমরা বাপ মেয়ে মিলে আমার সোনার সংসারটা ভাঙছো, মাফ দেব না তোমাদের আমি। আফতাব সাহেবের মুখে কথা নেই। তিনি একদৃষ্টে মেঝের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন আজলান শেখের কথা। ওনাকে সাহায্য করার জন্য সে এখন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। বউয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও ভাবতে পারে, কারণ বউটাকে তিনি পছন্দ করে এনেছেন। তাই সব দোষ এখন বউয়ের ঘাড়ে গিয়ে পড়বে। এখন তিনি কোনো কথা বলবেন না। সে কতদূর যেতে পারবে তিনি তা দেখবেন। ডোডো কাটছে, আয়জাও কাছে তার সাথে। সে মায়ের কাছে যেতে চাচ্ছে, কিন্তু এখন ওখানে যাওয়া সম্ভব না। ছোট বাটিতে করে সেদ্ধ নুডলস নিয়েছে সে। ডোডো সেটা মুখেও নিচ্ছে না, সে মায়ের কাছে যাবে। তিথি সুটকেসে কাপড় চোপড় সব ভারতে ভরতে হাতের উল্টো পিঠে চোখ মুছল। এই শেখ বাড়িতে হয় সে থাকবে, নয় আজলান শেখ। আজলান শেখ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমন চক্রান্তকারী ষড়যন্ত্রকারী বউয়ের সাথে সে সংসার করবে না। বিশেষ করে যে বরের কথা না ভেবে শ্বশুরের হয়ে কাজ করে তার সাথে তো নয়। তিথি কোনটা চায় জিজ্ঞেস করার পর তিথি জানিয়েছে সে চলে যাবে। বাড়ির ছেলে বাড়িতে থাকুক। আম্বিয়া বেগম কাঁদছিলেন ছেলে চলে যাবে শুনে, কারণ কিছু বছর আগেও সে একবার ঘর বিমুখী হয়েছিল। একবার ঘর বিমুখী হলে তাকে ঘরমুখ করতে অনেক পোহাতে হবে। সে এমন এক পাষাণ বর্বর হৃদয়ের মানুষ। সে স্বজনদের ছায়ায় থাকতে না পারলেও বেশ ভালোভাবে বাঁচে। শাশুড়ি কান্না দেখে তিথি বুঝে গিয়েছিল তিনি চাইছেন তিথি এমনটাই বলুক, কারণ ঘরের বউ একবার চলে গেলে আবার ফিরিয়ে আনা যাবে খুব সহজে। সে বেশ সহজলভ্য কিনা, কিন্তু ছেলে গেলে ফিরিয়ে আনা দুষ্কর। আফতাব শেখ ছেলের প্রতিশোধের ধরন দেখে স্তব্ধ হয়ে গিয়েছেন। ওনাকে সে জিততে দেবে না কিছুতেই। তাই তো কথার পিঠে কথা জবাব না দিয়ে একেবারে মক্ষম জায়গায় চালটা দিয়েছে। রমলা চাচি তিথির পেছনে দাঁড়িয়ে আছে। সে কাপড় ভরা শেষে বলল,
ডোডোকে একটু এনে দাও চাচি। রমলা চাচি বললেন। পারম না, অরে আনা বারণ। তিথি অবাক কণ্ঠে বলল, কেন? কেন মানে? তুমি একা যাইতাছো তোমার বাপের বাড়িতে, তোমার বাবুরে নিয়ে যাইতে পারবা না। তিথি জিজ্ঞেস করলো, আজলান শেখ বলেছে? বলছে। এবার তুমি খুশি হইছো? যাও এবার নাচতে নাচতে বাপের বাড়ি যাও, এটাই তো চাইছে সবাই। তুমি চইলা যাইতাছো, যাও, আমিও চইলে যামু। এই বাড়িতে আর কাজ কাম করুম না। তিথি সুটকেসটা গুছিয়ে ঘরের বাইরে এনে রাখলো। আজলানের সাথে আজ নতুন ড্রাইভার এসেছে, তিনি কাকাদের বয়সী। উপরে উঠে তিথি সুটকেসটা নিয়ে গেল। আম্বিয়া বেগম তা দেখে আফতাব শেখকে বললেন, তুমি আটকাবে না? কিছু বলবে না? এখন তোমার ছেলের হাতে পায়ে ধরতে হবে আমাকে? ও চাইছে আমি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করি। যাক, বউটাকেও ও সম্মানে করে উল্টে ফেলেছে এমনও না। যাক, কিছুদিন পর নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। বউ তার, মাথা ব্যথাও তারই হবে। বাচ্চাকে না দেখে কদিন থাকতে পারবে? আম্বিয়া বেগম কপাল চাপড়ে বললেন, বাচ্চা কেউ দিচ্ছে না। আমি এতক্ষণ কাকে কি বলছি? ডোডো ওর মায়ের সাথে যাবে না। আফতাব শেখ রাগে ক্ষোভে ফেটে পড়লেন, বললেন, মগের মুল্লুক নাকি? ও এখনো মাকে ছাড়া থাকতে শিখেছে। বর্বর ছেলে, নিজের বাচ্চার প্রতিও তার মায়া মহব্বত নেই। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। তুমি করেছো যা করার। আমি কত কিছু সহ্য করি ওদের সংসারটা টিকিয়ে রাখার জন্য, কত কিছু লুকিয়ে যায়, কত কথা চেপে রাখি। তুমি সব শেষ করে দিয়েছো। তোমাকে আমি মাফ দেব না। আসল কথা হচ্ছে ওর বউয়ের প্রতি ওর নিজের মায়া মহব্বত নেই। কোনো মতে সংসার করছে। বউ চলে যাচ্ছে, ভালো করছে, আরো আগে যাওয়া উচিত ছিল। ডোডোর কান্না ভেসে আসছে। আয়জা দোল দিতে দিতে বলল, চাচি ওর মা কোথায় এখন? বেরিয়ে গেছে। আয়জা অবাক কণ্ঠে বলল, কখন? না বলে? সে ডোডোকে নিয়ে দ্রুত পায়ে নেমে গেল। আজলান সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। দিদি তার পাছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিত টের পেয়ে আজলান ঘাড় ফেরাতেই তাকে বোরকা পরা দেখে বলল, আগে থেকে মনে হয় প্রস্তুত ছিলে যে চলে যাবে। দারুণ, যাও যাও, বাড়িঘর খালি করো। আফতাব শেখ বুঝুক হটকারিতার ফল কি হতে পারে। ডোডোকে আমি নিয়ে যাচ্ছি। আজলান চল ঝুলিয়ে বলল, কোথায়? আমার সাথে। ওর ডায়পার কেনা থেকে ঔষধ খরচ তুমি কিভাবে সামলাবে? বললেই হলো। হয়ে যাবে। হয়ে যাবে বললেই আমি মানবো কেন? বাড়ির ছেলে বাড়িতে থাকবে। তোমাকে আমি যেতে বলছি না, তুমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছো। তাহলে একা যাও, আমার ছেলেকে টানবে না। ওর দুধ ছাড়ানো হয়নি এখনো, শুধু রাতে ভাত খায়, তাও কম। সেসব আমি দেখব। ও এখনো আমাকে ছাড়া থাকতে শেখেনি। আজলান গর্জে বলল, তো থাকো তোমার ছেলেকে সাথে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে। থাকবো না। তাহলে যাও, তোমার চেহারা আর দেখেও না আমাকে। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে ছুটে এলেন, বললেন, আজলান, এমন করিস না আব্বা। তোর বউ বাচ্চার প্রতি কি তোর একটুও মায়া মহব্বত নেই? বাপের উপর রাগ করে ওদের কষ্ট দিস না আব্বা। তুই তোর বউ বাচ্চাকে নিয়ে অন্যত্র চলে যা। তোকে তোর আব্বার সাথে থাকতে হবে না। তোর সেই ক্যাপাসিটি আছে, কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করিস না। তোমার কি মনে হয় শুধু আফতাব শেখ আমাকে অপমানিত করতে চেয়েছিল? ও চাইনি, ও নিজেই রাস্তা খুঁজছিল আমাকে অপমান করার। আমি আর কারো কথা ভাববো না, না ওর, না তোমাদের, না আইজার। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর আব্বার উপর রাগ করে আমাদের কেন অশান্তি দিচ্ছিস? দোষ শুধু ওনার নয়, যারা যারা জড়িত ছিল সবার। মা তুমি কেঁদো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। আম্বিয়া বেগম তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিথি ওনাকে আলতো করে জড়িয়ে ধরে আজলানের দিকে চেয়ে রইল। আজলান মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। মাকে দেখা মাত্রই আয়জার কোলে জাপটাজাপটি শুরু করে দিয়েছে ডোডো। চোখের পানিতে গাল ভিজে গেছে। তিথি তাকে কোলে নিয়ে দুগালে কপালে আদর করলো। গাল মুছে দিয়ে গালে গাল ঠেকিয়ে হুহুক করে কেঁদে উঠল। রমলা চাচি মুখের শাড়ির আঁচল গুজে কাঁদলো তার সাথে। আম্বিয়া বেগম কেঁদে উঠে স্বামী সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ছোট বাচ্চাটার ওপর মায়া লাগে না তোদের? তোরা বাপ ছেলে থাক তোদের জেদ নিয়ে। তুইও কেমন রে বউ? এতদিন হয়ে গেল এই সংসারের প্রতি তোর মায়া জন্মায়নি? তোকে বললো আর তুই চলে যাচ্ছিস? আমার সংসারটা গেল ছারখার হয়ে। ডোডো মায়ের কোলে এসে শান্ত হয়ে গেছে। মাকে কাঁদতে দেখে সে মায়ের মুখের দিকে চেয়ে থাকলো। আম্মা। জি, ঘুম ঘুম। ডোডো মিছি মিছি চোখ বন্ধ করলো। তিথি তার গালে পুনরায় চুমু খেয়ে আয়জার কোলে দিয়ে দিল। আম্বিয়া বেগম ধরে রেখে বললেন, আগে তো যেতে চাইতি না বউ, আজ এভাবে চলে যাচ্ছিস কেন? তুই যাস না, তোর বরকেও যেতে দিস না। তোরা থাক, আমরা চলে যাই কোথাও। তোর বাবুর মুখ চেয়ে থাক বাবা, ওকে সামলাবো কেমন করে?
তিথি জবাব দিতে পারল না। শাস্তিটা তার প্রাপ্য। আর আজকের সিদ্ধান্তটা শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়, উপলব্ধি করা কতটুকু জড়িয়ে আছে সেই সংসারের সাথে, যার ঘর করছে তার সাথে। তার আজ যাওয়া উচিত। আইজা আজলানের ইশারায় ডোডোকে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। সে চেঁচিয়ে কাঁদছে। তিথি গাড়ির দিকে এগিয়ে যেতে আম্বিয়া বেগম ধরে রেখে বলল, যাস না বউ, তোর পাগলামি আমি মেনে নিয়েছি, তোর শ্বশুর মেনে নিয়েছে। এই বাড়িটা তোর শ্বশুরের, তোর থাকার অধিকার আছে। তিথি ঝরঝরে কেঁদে ফেলে বলল, যে মানার সে মেনে নেয়নি, মানুষ সেটাও চায় না। আর কবে ফিরবি? তোর বাবুর কথা ভাববি না? ওর কথা ভেবেই চলে যাচ্ছি। বুদ্ধি হওয়ার পর যাতে ওকে দেখতে না হয় ওর মা একজন পাগল, শুনতে না হয় ওর মা বস্তি থেকে উঠে এসেছে। কারো যোগ্য বউ হওয়ার কোনো দরকার নেই আমার। আমি একজন যোগ্য মা হতে চাই। ওর বাবা ওকে ভালো রাখবে, তাই আমার কোনো চিন্তা নেই। তুই কেমন পাষাণ মা! তোমার ছেলে ভালো বাবা হোক। আম্বিয়া বেগম চিৎকার করে কাঁদলেন। আজলানকে বললেন, তুইও চলে যা, তোকেও দরকার নেই আমার। তোরা সবকটা আমার সংসার ভেঙেছিস, যা, তোকে দরকার নেই আমার। তিথি গাড়িতে উঠে গেল। আজলান গাড়ির কাছে এসে বলল, তুমি সত্যি সত্যি যাচ্ছ মেহবুব? হ্যাঁ। আজলান ড্রাইভারকে বলল, নিয়ে যান। গাড়ি ছেড়ে দিতেই আম্বিয়া বেগম বাচ্চাদের মতো করে কাঁদতে লাগলেন। রমলা চাচি টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল ওনাকে। আজলান বাড়িতে ঢোকার সময় থমকে দাঁড়ালো আফতাব শেখের কাছে গিয়ে। বাবা ছেলে একে অপরের দিকে রোষাগ্নি দৃষ্টিতে চাইল। আফতাব শেখ বললেন, বাড়িটা আমার, বাড়ির বউকে তাড়িয়ে তুমি থাকবে তা কি করে হয়? ডোডোকে নিয়ে আজকে চলে যাব আমি। আপনার বাড়িতে আমি কিংবা আমার আওলাদ কেউ থাকবে না। আফতাব শেখ কম্পিত কণ্ঠে বললেন, আমার বংশধরকে কোথাও যেতে দেব না আমি। আটকে দেখান। তোমার পায়ে পড়তে হবে এখন। আপনার কাছে কোনো কিছুরই এক্সপেকটেশন রাখি না আমি। আমার বিরুদ্ধে আমার বউকে উস্কেছেন, বাচ্চাকে উস্কাতে পারেন, আপনার সান্নিধ্যে কাউকে রাখবো না। আফতাব শেখ শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থেকে বললেন, তাহলে একটা কথা কান দিয়ে শুনে রাখো, এ বাড়িতে তোমার আর জায়গা নেই। আজলান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটা বলবেন জানতাম, তাই অবাক হইনি। বড্ড জেদি হয়েছে তুমি। জন্মদাতার মতো। ডোডোকে নিয়ে রাতারাতি বান্দরবন পাড়ি জমিয়েছে আজলান। বান্দরবনের একটা বাংলো বাড়িতে উঠেছিল আজলান। নিজের সিনিয়র জাফর আহমেদের কথা মতো রাতারাতি বাংলো বাড়িতে আসার পর প্রথমে যে সমস্যায় তাকে পড়তে হচ্ছে তা হচ্ছে ডোডোর কান্না। হঠাৎ করে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষজন দেখে সে ভয় পেয়ে কাঁদছে। এমত অবস্থায় মাকে পেলে তার কান্না থেমে যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে তার মা কখনো আসবে না। আজলান তাই কোলে নিয়ে ঘুরে বেড়ালো কান্না থামার জন্য, কিন্তু তা হওয়ার নয়। ডোডো কিছুক্ষণ পরপর ফুফিয়ে কাঁদছিল। বাইরে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে গাড়িতে করে এসেছে, সেই গাড়িতে করে ফের তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু তা আদৌ সম্ভব? সকালে ব্রেকফাস্টের সময় জাফর স্যার জানালেন, কাল থেকে একজন নেনি আসবে। সে আগে আমার এখানে রান্নাবান্না করে দিয়ে যেত। বাচ্চাও বেশ সামলাতে জানে, আগে এমন অনেক কাজ করেছে। যদিও মাইনে একটু বেশি খোঁজে, কিন্তু বেশ বিশ্বস্ত এবং পরিচ্ছন্ন মেয়ে মানুষ। তার কাজ আপনার পছন্দ হবেই। আপনি আপাতত কয়েকদিন ছেলের সাথে সময় কাটান। ন্যানিকে সুবিধা মনে হলে ডিউটিতে জয়েন করবেন। অপছন্দ হলে আরও একটা দেখা যাবে। যেহেতু এমন হটকারিতা দেখিয়ে ফেলেছেন, আপাতত সিচুয়েশনটা মোকাবেলা করতে হবে। এমন দুধের শিশুকে সামলানো শুধু কঠিন নয়, তুলনামূলক যুদ্ধের সমান। এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে, আর কোনো পথ খোলা নেই। সকালের দিকে ফর্মুলা দুধের বস্তা নিয়ে এসেছেন ওনার অ্যাসিস্ট্যান্ট। ডোডো তখন ঘুম। রাতে একটুখানি সাবধানা খেয়েছে, একটু মধুটা বোধহয় ওর ভালো লেগেছিল, তাই আরও খেতে চেয়েছে, কিন্তু বেশি খেলে পেট করবে খারাপ, তাই বেশি খাওয়ায়নি আজলান। বাকিটা রাত সে নির্ঘুম ছিল। আসার পথে গাড়িতে অনেক ঘুমিয়েছে, কিন্তু এখানে আসার পর তার চোখের ঘুমো দাও। থেকে থেকে কেঁদে উঠে মাকে ডাকছে। ভোরের দিকে যখন একটু ঘুম এসেছিল, চোখে তখন আজলানের বুকে ঘামছি দিচ্ছিল সে মা ভেবে। বুকে মুখ গুজিয়ে হাপুস হুপুস করছিল মাতৃদুগ্ধের নেশায়। আজলানের বুকটা তখন কেঁপে উঠেছিল ছেলের এমন ছটফটানি দেখে। মায়ের স্পর্শ না পেয়ে সে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পুনরায় ঘুমিয়ে পড়ল। বিছানায় বসে ফর্মুলা দুধ তৈরির রুলসগুলো পড়ছিল আজলান। বাইরের হিমেল হাওয়ায় ঘরের পর্দা দুলছে। ঠিক তখনই মনে হলো সেটা কারো শাড়ির আঁচল। সে কাগজের দিকে চেয়ে আপন মনে বলল, মেহবুব, দেখো তো কতখানি গরম পানির মধ্যে কতটুকু পাউডার মিক্স করতে হবে। কথাটুকু মুখ ফিসকে বেরিয়ে আসার পর চোখ তুলে সামনে তাকাতেই দেখলো সেটা পর্দা। মাথা ঝাড়া মেরে সোজা হয়ে দাঁড়ালো সে। কেউ ছিল না। তন্মধ্যে জাফর স্যার গটগট পায়ে হেঁটে এসে বললেন, ও চলে এসেছে ডেপুটি সাহেব, আপনি আসুন। ডোডো তার কলে আছে। আজলান ওনার সাথে সাথে বেরোলো ঘর থেকে। বাড়ির বাইরে আউটডোর টেবিলের উপর ডোডোকে বসিয়ে হাত দুটো ধরে রেখে
উনি ডোডোর দিকে তাকিয়ে আছেন এক নাগাড়ে। ডোডো ওনাকে মন ভরে দেখছে। বাবার আগে হয়তো সে নির্বাচন করছে এই মহিলার কাছে সে থাকবে কি থাকবে না, নাকি মাকে খুঁজছে। কিছুক্ষণ পর হঠাৎ সে চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান এসে এক প্রকার কেড়ে নিল মহিলাটির কাছ থেকে। শান্ত করাতে করাতে বলল,